এক গ্রামে অনামিকা ও কণিকা নামের দুই বোন বাস করত। ওদের বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওরা দুই বোন ওদের মামা মামির বাড়িতে বসবাস করত। মামা আর মামি অনেক দয়ালু ছিল, ওদেরকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেননি। কিন্তু ওরা যখন বড় হচ্ছিল ওদের বিয়ে নিয়ে তারা খুব চিন্তায় পড়ে যায়, কেননা তাদের কোনো তেমন টাকা পয়সা ছিল না। অনেক কষ্টেই তাদের দিন যেত। তবুও দুই ভাগ্নির বড় করা, পড়াশোনা করানো, এইসব কিছুতে তারা কোনো কমতি রাখেনি। অনামিকা আর কণিকার জন্য একের পর এক বিয়ের পাত্র দেখা হচ্ছিল, কিন্তু সবাই মোটা টাকা যৌতুক চাইলে বিয়ে ভেঙে যেত আর বিয়েটা কোনোভাবেই করানো যেত না। এইভাবেই দিন যাচ্ছিল। মামা আর মামি চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছিল। অনামিকা আর কণিকা বলে, দেখ, আমাদেরকে বাবা মা না থাকা সত্ত্বেও মামা মামি নিজেদের সন্তানের মতোই বড় করেছেন। আমাদেরকে লালন পালন করবেন বলে ওনারা কোনো সন্তানও নেননি। আর এখন আমাদের বিয়ে নিয়ে ওনাদের এত চিন্তা করতে হচ্ছে। আমরা কি ওনাদের জন্য কিছুই করতে পারবো না? সারা জীবন কি ওনাদের থেকে নিয়েই যাব? হ্যাঁ রে, আমারও খুব খারাপ লাগে ভাবলে। আমরা তো মাত্র ভার্সিটিতে উঠেছি, আর আমাদের ভার্সিটির খরচও তো ওনারা চোকাতে পারছেন না। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে টিউশন করিয়েছি কিছু টাকা আয় করবো, তারও ব্যবস্থা নেই। তাই তো আমাদেরকে ওনারা বিয়ে দিয়ে দিতে চাইছেন। কিন্তু আমরা বিয়ে করে না হয় চলে যাব, তখন ওনাদের কি হবে? আমাদের কিছু একটা করা উচিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল, আমরা কিছু একটা বিক্রি করতে শুরু করি। আমি তো ক্লাসে শাড়ির ওপর পেন্টিং করা শিখেছিলাম। আমরা বরং দুই বোন মিলে শাড়ির ওপর পেন্টিং করে সেগুলো অনলাইনে বিক্রি করতে থাকি। হ্যাঁ, ভালো আইডিয়া দিয়েছিস। এতে কিছু টাকাও জোগাড় হবে, আর আমরা মামা মামিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো। অনামিকা আর কণিকা অনলাইন থেকে শিখে কাপড়ের উপর পেন্টিং করা শুরু করলো। ওরা পেন্টিং করে শাড়ি, থ্রি পিস, ফতুয়া বিক্রি করতে থাকলো। বেশ কিছুদিন ওদের ভালোই চলছিল। কিছুদিন অনলাইনে কাজ করার পর ওরা একটা দোকান দিল, যেখানে ওরা রেগুলার শাড়ি, থ্রি পিস, চুড়িদার এগুলো বিক্রি করত। মামা আর মামিও তাদের ভাগ্নিদের এত সুন্দর ব্যবসা দাঁড় করানো দেখে অনেক খুশি হয়। কয়েক বছর পর তারা নিজেরাই বিয়ের জন্য ভালো পাত্র খুঁজে পাবে, এই ভেবে তারা নিশ্চিন্ত হন। এভাবেই দিন যাচ্ছিল। একদিন ওদের দোকানে একজন বৃদ্ধা মহিলা আসে। বাবারা, তোমাদের এই দোকানের নাম অনেক দূর থেকে শুনে আসলাম। আমি বৃদ্ধ মানুষ, আমার পরনের শাড়িটাও ছিঁড়ে গেছে। যদি তোমরা আমাকে একটা শাড়ি দিতে, আমি তাহলে শাড়িটা পরতে পারতাম। ছেঁড়া কাপড় পরে বাইরে বেরোতেও লজ্জা করে। আমি মানুষের কাছে হাত পেতে দিন চালাই, কিন্তু পরনের পোশাকটাও যদি ছেঁড়া ফেরা হয়, কিভাবে ঘর থেকে বেরোবো বলো তো? আহারে বুড়িমা, আপনার কষ্ট দেখে তো আমাদের সত্যি খুব খারাপ লাগছে। শাড়ি না হয় আপনাকে দেব, কিন্তু এই বয়সে আপনি পথে ঘুরে ঘুরে কেন ভিক্ষা করবেন? আমাদের বাবা মা নেই, বাবা মায়ের কষ্ট আমরা বুঝতে পারি। আপনার কি কোনো ছেলে সন্তান বা মেয়ে নেই? না রে মা, আমার ছেলে মেয়ে স্বামী কেউ নেই। বন্যায় সব ভেসে গেল। এরপর আমি এভাবেই বাড়ি বাড়ি ঘুরে চেয়ে চিনতে দিন কাটাই। বুড়িমা, আপনার কষ্ট দেখে মনে হচ্ছে আমাদের কষ্ট কিছুই না। আপনি চিন্তা করবেন না, আমাদের এই দোকানের সবচেয়ে ভালো শাড়িটাই আপনাকে দেব। তবে আপনাকে কথা দিতে হবে, আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার ব্যাগপত্র নিয়ে আমাদের কাছে চলে আসবেন। আমরা এখন ভালো টাকা আয় করি। আপনার মতো একজনকে আমরা অবশ্যই লালন পালন করতে পারবো। তোমাদের মন দেখছি অনেক বড়। আমি তো তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম। এই বলে সেই বুড়িটা একটা পরীর রূপ ধারণ করলো। তোমরা অনেক ভালো মেয়ে। তোমরা একজন বৃদ্ধাকে চেনো না জানো না আশ্রয় দেওয়ার জন্য রাজি হয়ে গেছো। তোমাদের বাবা মা মারা গেছেন, তোমরা অনেক পরিশ্রম করেই দোকানটা দাঁড় করিয়েছো। তবে আমিও তোমাদের সাহায্য করতে চাই। এই নাও, এটা হলো সোনার শাড়ি, আর এটা হলো রূপার শাড়ি। সোনার শাড়ি দিয়ে তোমরা যত ইচ্ছা তত শাড়ি নিতে পারবে, আর সেই শাড়ি বিক্রি করতে পারবে, গরিব অসহায়দের দিতে পারবে। আর রূপার শাড়ি থেকে তোমরা যত ইচ্ছা তত টাকা নিতে পারবে। তাই এখন থেকে আশা করি তোমরা অসহায় গরিব দুঃখীদের এভাবেই পাশে থাকবে।
এই বলে সোনা ও রূপার শাড়ি দিয়ে পরী সেখান থেকে উধাও হয়ে যায়। আর ওরা দুই বোনও পরীর দেওয়া জাদুর শাড়ি ব্যবহার করে অসহায় মানুষদের সাহায্য করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। অনেকদিন আগের কথা, এক গ্রামে রূপসী নামের একটা এতিম মেয়ে বাস করত। রূপসীর বাবা মা নদীতে মাছ ধরতে গিয়ে মারা যায়। এরপর থেকে রূপসী একাই সেই গ্রামেই থাকতে শুরু করে, কখনো এই বাড়িতে, কখনো ওই বাড়িতে, আবার কখনো জমিদার বাড়িতে। এভাবে করেই রূপসীর দিন কাটছিল। ওর বাবা মা মারা যাওয়ার পর ওই বাড়িতে থাকতেও ওর ভীষণ ভয় হতো, কেননা রূপসী ছিল খুবই ছোট। একা একা একটা বাড়িতে থাকা ওর মতো বাচ্চা একটা মেয়ের জন্য খুবই দুষ্কর ছিল। এভাবেই দিন যাচ্ছিল। ওর বাড়ি থেকে থেকেই রূপসী বড় হচ্ছিল। কিন্তু রূপসী যখন বড় হয়ে গেল, ও দেখতে অনেক বেশি সুন্দর হতে লাগলো। আর ওকে দেখে সবাই ভীষণ পছন্দ করতে শুরু করলো। জমিদার বাড়িতে রিমি নামে জমিদারের একটা মেয়ে ছিল। রূপসীকে এত সুন্দর দেখার কারণে রিমি রূপসীকে দারুণ হিংসা করত। বাবা, তুমি রূপসীকে আমাদের বাড়ি থেকে তাড়াও না কেন? ও কেন আমাদের বাড়িতে থাকে? আমি তোমার মেয়ে নাকি রূপসী তোমার মেয়ে? তুমি ওকে আদর করো এত বেশি, আমাকে তো আদর করো না। কে বলেছে আমি তোকে আদর করি না? তুই তোর নিজের স্বভাব পাল্টা। তুই বড়দের সঙ্গে ভালো করে কথা বলা শেখ। তুই বড়দের সম্মান করিস না। আর রূপসীকে দেখ, বাবা মা মরা মেয়েটা, তারপরও সবাইকে কত সম্মান করে, কত শ্রদ্ধা করে। পরীক্ষার রেজাল্টও সবসময় ভালো হয়। আমার তো মনে হয় আমার মেয়ে তুই না হয়ে রূপসী হলেই ভালো হতো। বেয়াদব মেয়ে একটা, যা এখান থেকে। জমিদারের কথা শুনে জমিদার কন্যা রিমির মন আরো বেশি খারাপ হয়ে গেল। সবকিছু এই রূপসীটার জন্য হয়েছে। অনাথ একটা মেয়ে আমাদের বাড়িতে আশ্রিতা হয়ে আছে, আর আমার বাবা মায়ের ভালোবাসা সব ও নিয়ে নেয়। ওকে তো আমার মনে হচ্ছে আমি ওকে কলার টিপেই মেরে ফেলি। সব হয়েছে ওর এই সৌন্দর্যের জন্য, ওর এই সুন্দর সুন্দর চুল আর ওর এই এত সুন্দর রূপের জন্য। আমি এমন কিছু করব, না থাকবে ওর রূপ, না থাকবে ওর ঘন কালো লম্বা চুল। এই ভেবে রিমি চলে যায় গ্রামের এক তান্ত্রিকের কাছে। বাবা, আপনি আমাকে সাহায্য করুন, বিনিময়ে আমি আপনাকে অনেক অনেক টাকা দেব। আপনি তো জানেন আমার বাবা জমিদার, টাকার কোনো অভাব আমার নেই। আমি শুধু চাই ওই রূপসীর মাথার সব চুল পড়ে যাবে, আরও দেখতে কালো কুৎসিত হয়ে যাবে, যেন কেউ ওকে দেখতে পছন্দ না করে। সবাই যেন ভাবে ও একটা অভিশপ্ত মেয়ে, তাই ওর সঙ্গে এমনটা হয়েছে। ডিং ক্রিং, তুই ঠিক জায়গায় এসেছিস। এই নিয়ে যা, এই জাদুর পানিটা ওর খাবারে মিশিয়ে দিবি। তারপরেই তান্ত্রিক বাবার খেলা দেখতে পাবি। হু হা 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 হা। এই নিন বাবা, এখানে 50,000 টাকা আছে, আমি আরো টাকা দেব যদি কাজ হয়। তারপর রিমি বাসায় গিয়ে রূপসীর খাবারে সেই পানি মিশিয়ে দিল। রূপসী সেই খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সকালে ঘুম থেকে উঠে রূপসী নিজেকে দেখে অবাক হয়ে গেল। এ কি হয়েছে আমার? আমার মাথার চুল কোথায় গেল? আর আমার গায়ের রং এত কালো কেন হয়ে গেল? না না, এ তো বড় বিপদ হয়ে গেল। আমি একটা অনাথ এতিম মেয়ে, আমার সৌন্দর্য যদি এভাবে নষ্ট হয়ে যায়, সবাই তো ভাববে আমি কোনো খারাপ কাজ করেছি, তাই আমি অভিশাপ পেয়েছি। না না, এইভাবে হলে চলবে না। আমি কাউকে মুখ দেখানোর আগেই বাড়ি ছেড়ে চলে যাব। ভোর না হতেই রূপসী বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে চলে গেল। এই মুখ কাউকে দেখানোর চেয়ে আমি জলে ডুবে আত্মহত্যা করব, সেটাই ভালো। বাবা মা তো ছিলই না, কত কষ্ট করে বড় হয়েছি, আর এখন কিনা আমাকে এভাবে কুৎসিত হয়ে বাঁচতে হবে? না না, কুৎসিত হয়ে বাঁচার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। এই ভেবে রূপসী সেই জঙ্গলে থাকা এক পুকুরে ডুব দিল মরে যাওয়ার জন্য, কারণ রূপসী সাঁতার জানতো না। কিন্তু হলো উল্টা, রূপসী সেই পানিতে একটুও ডুবলো না। উল্টো সেই পানি থেকে বেরিয়ে এসে রূপসী দেখলো ওর গায়ের রং থপথপে সাদা হয়ে গেছে, আর মাথার চুল কালোর বদলে সোনার চুল হয়ে গেছে। এসব কি হচ্ছে? এই নদীর পানি, পুকুরের পানি এমন তো ছিল না। আমি এই পুকুরটাতে নামলাম, আর পুকুরের পানিও কমে গেল, আর আমিও এত সুন্দর হয়ে গেলাম। এসব কিছু কি হচ্ছে? তখন পুকুর থেকে আওয়াজ এলো, রূপসী, তুমি কেন আত্মহত্যা করতে এসেছো? আমি জঙ্গলের পবিত্র পুকুর, তোমার মতো পবিত্র মেয়ে আমার পুকুরে পা রাখতেই
আমি আমার পবিত্রতা আবারও ফিরে পেয়েছি, যা কিনা শত বছর আগে হারিয়ে ফেলেছিলাম। তোমার মন যেমন সুন্দর তুমি তেমন সুন্দর হয়েছো, আর এই সোনার চুল তারই তোমার প্রাপ্য। তুমি এখন বাড়ি ফিরে যাও। রূপসী আরো সুন্দর আর সোনার চুল নিয়ে বাড়ি ফিরে এলো। এটা দেখে ভয় পেয়ে গেল রিমি, আর এরপর ও আর কখনো ওর সঙ্গে খারাপ আচরণ করেনি। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।